একটা $1 বিলিয়ন উপর দিয়ে টানেল করেছেন কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করেন এই পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। ইলেকশন নিয়ে আমি সাইফুল ভাই বা আজাদ ভাই তাদেরকে আবারও অ্যাসিওর করতে চাই, ইন্টারিম গভর্নমেন্ট ফুললি কমিটেড ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন করার জন্য। ইলেকশন হবে, এখানে আমরা বারবার একই মেসেজ বারবার দিচ্ছি। এখানে পুরো ক্যাবিনেট, পুরো উপদেষ্টা পরিষদ, চিফ অ্যাডভাইজার সবাই এইটার জন্য আমি বলবো যে রাত দিন কাজ করছেন। ইলেকশন ঠিক টাইমে একদম ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এখন অনেকে বলছেন যে হ্যাঁ জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে। এটা আমি একটা জিনিস আমাদের পত্রিকাগুলোকে আমরা যেটা দেখি, এক ধরনের এই ডিবেটগুলো কিন্তু পুরো পৃথিবীতে অনেক জায়গায় 10-15 বছর ধরেও চলে। আপনার শাসনতান্ত্রিক ডিবেটটা আপনি কিভাবে করবেন, কোনটা আপনার জন্য বেটার, এটা আপনি একদিনে খুব কুইক ফিক্স বলে কিছু নাই। আর আমির খসরু ভাই বলেন যে সবাই যদি একই মতে হতো তাহলে তো দেশ বাকশাল হতো। এই জায়গাটা না, দ্বিমত তো থাকবেই। আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তারপরে এর দ্বিমতের ভিত্তিতেই আমরা একটা কনসেনসাসে যে তারপরে একটা ডিসিশন হবে। তো এখন যদি পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নিবে এবং এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে। আর একটা হচ্ছে যে যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। আর এখানে যে কথাগুলো এসছে, আমি পলিটিক্যাল কথার দিকে যাচ্ছি না, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ইশতেহারে একজন বললেন যে প্রযুক্তি নির্ভর ইশতেহার, আমি এই কথাটার সাথে আমি দ্বিমত করি। আমরা তো সবাই প্রযুক্তির মধ্যেই বাস করছি। আমি আপনার কে প্রযুক্তির বাইরে? আপনি একটা গভর্নমেন্টের যে কোনো একটা প্ল্যানিং করতে যান, পুরোটাই তো প্রযুক্তি নির্ভর। তো এখন এই প্রযুক্তি শব্দটা, প্রযুক্তি ইজ লাইক, এখন আমাদের মডার্ন লাইফে প্রযুক্তি ইজ লাইক বাতাস, আকাশ। প্রযুক্তি শব্দটা আনাটাই আসলে দরকার নাই আমাদের সবারই। আপনি ইলেকশন ক্যাম্পেইন করবেন, আপনার মূল ক্যাম্পেইনটা এখন সোশ্যাল মিডিয়ায় করতে হচ্ছে। আপনি একটা মেসেজিং দিবেন, দেখবেন যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে আমরা বেশিরভাগ মেসেজিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিচ্ছি। অনেকে বলছেন সোশ্যাল মিডিয়া নির্ভর। আমি সোশ্যাল মিডিয়া কেন দিব না? একটা বড় ইংরেজি পত্রিকার সার্কুলেশন 8,000, আর আমরা যদি একটা ভালো একটা মেসেজ দিতে যাই সোশ্যাল মিডিয়াতে, সেটা রিচ করে 1 কোটি লোকের কাছে। আমি তো সোশ্যাল মিডিয়া ইউজ করবই। আর এটা এখন মডার্ন লাইফে এটার বাইরে আপনি কি চিন্তা করবেন? এই চিন্তার তো কিছু নাই। আর আরো কিছু কিছু কথা আসছে, যেমন অনেকে বলছেন যে জুলাই চার্টার, অনেকে কিছু কিছু থিঙ্ক ট্যাঙ্ক বলতে চান যে জুলাই চার্টার হচ্ছে কিন্তু কৃষকের সাথে কথা হয়নি, কি যেন মেয়েদের সাথে, নারীদের সাথে কথা হয়নি, বা লেবার গ্রুপের সাথে কথা হয়নি। আশ্চর্য লাগে এই কথাগুলো কেমনে ওনারা বলেন। তাহলে কি যারা পলিটিক্যাল পার্টি, যাদের সাথে ইন্টারিম গভর্নমেন্টের এই ন্যাশনাল কনসেনসাস কমিশন কথা বললো, তাহলে পলিটিক্যাল পার্টি কি এই গ্রুপগুলোকে রিপ্রেজেন্ট করে না? মানে বিএনপির তাহলে কি লেবার উইং নাই নাকি? বিএনপির কোনো নারী উইং নাই, বা বিএনপির কোনো ইয়ে নেই? বা সাইফুল ভাইরা কি সারা জীবন যারা লেবার পলিটিক্স করে আসতেন, সারা জীবন লেবার পলিটিক্স করেছেন, জীবনটাই দিয়ে দিয়েছেন, তো তারা কি লেবারকে রিপ্রেজেন্ট করে না? মানে এই যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো নিজেরা নিজেদের সেলফ ইম্পর্টেন্স বাড়ানোর জন্য এই সমস্ত মুখরোচক কথা আপনাদেরকে বলেন যে নারীদের সাথে কথা হয়নি। তাহলে বিএনপি কি নারীদেরকে রিপ্রেজেন্ট করে না? ওনাদের কি, মানে এই যে জোনায়েদ সাকির তার ওয়াইফ, আমি জানি কি উনি, আমি ওনাকে বছরের পর বছর দেখছি যে এই যে আশুলিয়ায় কাজ করতে লেবার এদের সাথে, তাসলিমা, ওনারা কি লেবারদের কি, মানে উনি জোনায়েদ সাকির তো পুরো 9টা মাস এই ডায়ালগে ছিলেন, সাইফুল ভাই 9টা মাস ডায়ালগে ছিলেন। তো এই জিনিসগুলো, মানে এইগুলো জিনিস জুলাই চার্টারে সবকিছুই এসছে। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো সবগুলোই, যেগুলো শাসনতান্ত্রিক বিষয়টাই প্রমিনেন্টলি এসছে, যেটা পত্রিকায় আপনারা রিফ্লেকশন দেখেছেন, বাট অন্যান্য বিষয় কি আসে নাই? সবই এসছে। আর অন্যান্য অনেক বিষয়, আর সবাই যদি ভাবেন যে আমরা 9 মাসে কুইক ফিক্স করে ফেলবো, সেটাও তো হয় না। এই ডায়ালগটা হয়তো এমন হতে পারে ইলেকশনের পরে আবার নতুন করে ডায়ালগ হতে পারে না। এইটা তো আপনি নেপালে দেখেন, ওদের একটা কনস্টিটিউশন, নতুন একটা কনস্টিটিউশন করতে পোস্ট
মোনার্কি কনস্টিটিউশন করতে 9 বছর লেগে গেছে, একদিন না। তো ওদেরও তো অনেকগুলো সিরিয়াস পলিটিক্যাল পার্টি আছে যাদের পুরো জনগণের সাথে খুব ডিপ সম্পর্ক আছে। প্রচন্ড তো অনেক বছর ধরে রেবেল মানে ইনসার্জেন্সি করেছেন, তারা মিলে বছরের পর বছর খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়েও আলোচনা করেছেন। তো যেই হাঙ্গারটা হয়েছে, যে চেঞ্জের যে হাঙ্গার, যে মানুষ, তাকে বাংলাদেশের মানুষ একটা বেটার শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ একটা বেটার গভর্নেন্স চায়, যেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে, করাপশন থাকবে না, সেইটাকে তো একদিনে আমরা ডায়ালগ করে তো এটা পাবো না। আর যদি বলেন যে এই পুরো ডায়ালগটাও ভুল, এটাও এটা খুবই আনপ্রেসিডেন্টেড একটা ডায়ালগ হয়েছে, এবং আমাদের পলিটিক্যাল পার্টিগুলো খুব সুচিন্তিত মতামত দিয়েছেন, এবং প্রত্যেকটা মোট 4000 পাতা এটা রেকর্ডেড করা হয়েছে। এটা আমরা পাবলিশ করছি, সবাই পাবেন, দেখবেন। টিভিতে যেগুলো আছে সেগুলো 10 টেরাবাইট এটা আমরা প্রিজার্ভ করে রেখেছি। এটাও সবাই, যে কোনো রিসার্চার দেখতে পারেন, পলিটিক্যাল পার্টিগুলো রিভিজিট করতে পারেন, ভাবতে পারেন যে ওই বিষয়ে সাইফুল হক ভাইয়ের অভিমতটা কি ছিল, এই বিষয়ে সালাউদ্দিন ভাই কি বলেছিলেন, বা বিএনপির এইখানে স্ট্যান্ডটা কি ছিল। এই পুরো বিষয়গুলো রিভিজিট করা যাবে, এবং এটা কুইক ফিক্স না। এটা প্রত্যেকটা, অনেকে ভাবছেন যে এই আলাপগুলো একদিনে কেন সম্ভব না, আসলে একদিনে সম্ভব না। আপনারা অনেকে ভাবছেন যে কেন এক সপ্তাহে আমরা, এটা তো এক সপ্তাহে বসলে ঠিক করা যায়। এটা তো সত্যিকার অর্থে এটা একটা ওই যে সিপিডি সেমিনার না, যে আপনি দিন শেষে একটা রিড আউট করলেন যে এই কনসেনসাস হয়েছে, এটা তো না। এটা জনগণের 180 মিলিয়ন জনগণের রিপ্রেজেন্ট করা একটা শাসনতন্ত্র কিভাবে হবে, কোথায় আমাদের ভুল ত্রুটি হয়েছে, আমরা যেন আর একটা শেখ হাসিনার মতো স্বৈর শাসন না পাই, এবং এটা যেন ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হয়, সেটা নিয়েই তো সবার এই আয়োজন। আর ইশতেহারে কি কি থাকবে এটা আমরা সবাই মোরলেস জানি। আমাদের চ্যালেঞ্জগুলো কি কি এখন অলমোস্ট এভরিওয়ান জানি। আমাদের চ্যালেঞ্জ আমাদের দেশে পিস অ্যান্ড স্টেবিলিটি রাখা। আমাদের চ্যালেঞ্জ হচ্ছে অবশ্যই জব তৈরি। এই যে জুলাইয়ের আন্দোলন, এটার প্রথম শুরু তো জব তৈরি নিয়ে। এই যে জব, লাখ লাখ মিলিয়ন্স জব তৈরি করতে হবে, এবং এমন সময় আপনার জবটা তৈরি হবে যেখানে আগ্রাসী এআই টেকনোলজি আসছে, যেটা আপনার জবকে কেড়ে নেওয়ার জন্য। এমন সব এআই টেকনোলজি আছে, আপনি এখন পিআর এজেন্সির কাছে যাওয়া লাগবে না। পুরো পিআর এজেন্সি এখন রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে এই যে এআই টেকনোলজির কাছে। এমন সব জব আছে, পুরো একটা আপনার নতুন করে আপনি ইউনিভার্সিটিতে পড়বেন কিনা সেটা নিয়েও এখন চিন্তা হচ্ছে। অনেকে বলতেছে যে ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই, বা আমি 4 বছর যে কোর্সটা করতেছি সেটা আমি 4 বছর কেন করব, আমার 1 বছর করতে হবে। ফলে জব তো তৈরি করতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম জবকে প্রোটেক্ট, আপনার জব যে চলে যাচ্ছে ম্যাসিভ এআই বা অটোমেশনের কারণে, সেটাকে কিভাবে আপনার প্রোটেকশন, কি যে বড় রকমের, কি যে বিশাল চ্যালেঞ্জ আমাদের সামনে, এটা একটা কল্পনা করা যায় না। আমাদের কিছু কিছু গার্মেন্টস ফ্যাক্টরিতে দেখবেন যে তাদের এফেক্টিভলি কোনো নাম্বার অফ ওয়ার্কার বাড়েনি, কিন্তু দেখবেন যে এক্সপোর্ট বেড়ে গেছে 200, যে 100 মিলিয়ন ছিল 200 মিলিয়ন, কিন্তু দেখা যাচ্ছে তার 12,500 কর্মী ছিল, 12,500 কর্মী হচ্ছে। দ্যাট মিনস সে বাকি যে গ্রোথটা, নতুন যে গ্রোথটা হচ্ছে, সেটা অটোমেশনের কারণে হচ্ছে। আমাকে কালকে একজন বললেন যে সিরামিকে, অনেক সিরামিককে উনি দেখেছেন যে কোন কোন সিরামিক ফ্যাক্টরিতে রোবট এসে কাজ করছে। সে তো তার এফিসিয়েন্সি বাড়াতে চাবে, সে তো তার প্রোডাক্টিভিটি বাড়াতে চাবে, এবং সেক্ষেত্রে অটোমেশন ছাড়া তার উপায় নেই। আমি না করলে আমার রাইভালটা করবে, ফলে আমি বাধ্য হচ্ছি এটা করার জন্য। ফলে জব যেখানে তৈরি করতে হবে 1 কোটি 2 কোটি, সেখানে দেখা যাচ্ছে আমার এক্সিস্টিং জবই থাকছে না, সেটাকে আমি প্রোটেকশন করতে। ফলে নেক্সট গভর্নমেন্টের এটা আমি দেখছি বিগেস্ট চ্যালেঞ্জগুলোর একটা। তারপরে 3 নম্বর হচ্ছে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। আমরা যে লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এগোচ্ছি, হ্যাঁ, সেই লজিস্টিক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমি কতদূর এগোতে পারবো, আমি কি এই আমার ফিউচার গ্রোথকে সাস্টেন করতে হলে এইটা কি এনাফ? আমরা তো ভুল জায়গায়। আপনি গোপালগঞ্জ তো কাশিয়ানি আমি রেল লাইন বানিয়ে রেখেছি, 2000 না 3000, কেউ চড়ে না।
পাবনা টু কি পর্যন্ত একটা রেল লাইন লেগেছে, কেউ চড়ে না। এবং যেখানে আমার চিটাগাং টু ঢাকা একটা ডেডিকেটেড রেল লাইন, হাই স্পিড রেল লাইন করা দরকার, বা আমার একটা এলিভেটেড এক্সপ্রেস হয়, সেটা আমরা করেছি ঢাকা টু খুলনা, যেখানে দিনে 500 কি 1000 লোক হয়। এটা কি আমার গ্রোথ এরিয়া? কেন পুরোটাই করা হয়েছে গোপালগঞ্জকে যাতে টাচ করে যাওয়া যায়। $5 বিলিয়ন, একটা দুইটা টাকা না, $5 বিলিয়ন। এবং তার যে ওই যে এনাবলিং জার্নালিস্ট, তারা ওই সময় প্রেস করেছেন, মানে আমার কি যেন সাউদার্ন বাংলাদেশে গ্রোথে ভরে যাবে। কই কিছু তো এখানে কোনো ফ্যাক্টরি রিলোকেট হয়েছে? কয়টা হয়েছে? আমার গ্রোথ, আমরা সারা জীবন দেখছি যে আমার গ্রোথ করিডোর ঢাকা চিটাগাং, সেটাকে ফেলে দিয়ে ইয়েতে এখন আমার পুরো ঢাকা চিটাগাংয়ে আমার এখন একটা গাড়ি তার ফুল স্পিড দিতে পারে 30 কিলোমিটার পার আওয়ার, 5 বছর পরে 10 কিলোমিটারও দিতে পারবে না। এখানে কতটা জরুরি ছিল? আপনি গ্রোথ আপনি আনতে চান, আপনার গ্রোথ তো এই এরিয়ায়, আপনার গ্রোথ তো গোপালগঞ্জে না। $5 বিলিয়ন এটা ইনভেস্ট করেছেন এই রেল লাইনে। আপনি একে তো আপনি ফার্স্টে করলেন $3-4 বিলিয়ন দিয়ে একটা পদ্মা ব্রিজ করলেন, হুইচ ইজ গুড, বাট তারপরে তাও তো পদ্মা ব্রিজে কত টাকা এক্সট্রা খরচ করা হয়েছে। আপনি টানেল করেছেন, কি ভয়াবহ একটা $1 বিলিয়ন উপর দিয়ে টানেল করেছেন, কি আনোয়ারাতে তার বাড়িতে যাওয়ার জন্য। বিশ্বাস করেন, এই পুরো টানেলের পিছনে ছিলেন সাইফুজ্জামান চৌধুরী। 15,000 কোটি টাকা দিয়ে টানেল হয়েছে, তার মধ্যে 450 কোটি টাকা দিয়ে একটা 7 স্টার হোটেল করেছেন আনোয়ারাতে, কারণ ওনার বাসায় যাওয়া যাবে না, যাতে উনি ওই 7 তারা ইয়েতে উনি থাকতে পারেন। এই কাজগুলো হয়েছে। এখন এইটাকে রেকটিফাই করে এই জায়গাগুলোকে পুরোটাকে আবার নতুন করে আপনার গ্রোথ যেই হয় সেই জায়গায় আপনার ইনভেস্টমেন্ট করা, সেই জন্য তো রিসোর্স মোবিলাইজ করতে হয়। সেই রেভিনিউ তো আমার নাই। বাংলাদেশে আপনি পুরো জিডিপি টু ইয়ে দেখেন, রেভিনিউ গ্রোথ ইয়ে দেখেন, আমরা সবচেয়ে লোয়েস্ট এশিয়াতে। ঠিক হয়তোবা আফগানিস্তানের একটু উপরে আছি নাকি, আফগানিস্তান হয়তোবা ইতিমধ্যে ওভারটেক করেছে। আপনি স্পেন্ডিং করতে চান, আমার একটা সেক্রেটারি বেতন পায় $1,000 একটু বেশি, এটা একটা বেতন হলো পুরো পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট। না আপনি এখন বাড়াতে যাবেন, আপনার তো রেভিনিউ নাই। এই যে এই চ্যালেঞ্জ গুলো তো আছে, মানে ইস্তেহার আপনি দেখছেন যেই ভয়াবহ রকমের চ্যালেঞ্জ ফিউচার গভর্নমেন্টের জন্য এই শেখ হাসিনার চোরতন্ত্র রেখে গেছেন, এটা কল্পনা করা যায় না। ভয়াবহ। আমরা বলি, অনেকে ভাবেন যে আমরা এটা পলিটিক্যাল ইয়ে বলছি, কিন্তু এইটা আনবিলিভেবল চ্যালেঞ্জ।